কোর্টের বিচারপতি যিনি বিজেপিতে নির্বাচিত হয়েছেন, তিনি তার বন্ধুদের সাথে আলোচনা ক্রমে তিনি বললেন মাত্র যে আমি যে অবস্থাটা জনগণকে সার্ভ করছি এটা নিয়ে আমি সন্তুষ্ট না, আমি কি একটা রাজনৈতিক দলে জয়েন করবো কিনা। সরকারে বসে কেউ অরাজনৈতিক কার্যক্রম করার কোনো ব্যবস্থা নাই। একজন রাজনৈতিক নেতা বলেছেন গভর্নমেন্ট চালায়, নন গভর্নমেন্টরা। তো এই গভর্নমেন্টে বসে নন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস করার কোনো ব্যবস্থা নেই। আমি অত্যন্ত পরিষ্কার, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হলেও আমি বলি এখানে দুর্নীতির প্রশ্নে, এখানে লুটের প্রশ্নে, এখানে কোনো খাতির নাই, কোনো প্রশ্রয় নাই। আরেকটা বিষয় আপনি যেটা বললেন, আপনার ওইখান থেকে বলি, শপথ এমন এক জিনিস, শপথটা আপনি দেখবেন ক্যালকাটা হাইকোর্টের একজন বিচারপতি বিজেপিতে জয়েন করলেন। তিনি বিচারপতিদের লাউঞ্জ আছে, বিচারপতিদের লাউঞ্জে তিনি বললেন যে আমি যে এইখানে বিচারক হিসাবে যেটা সার্ভ করছি জনগণকে, আমি এতে সন্তুষ্ট নই। আমি যদি একটা পার্টিতে, পলিটিক্যাল পার্টিতে জয়েন করি তাহলে কি হবে। তার বন্ধুরা সাথে সাথে বললেন যে তুমি বেঞ্চে বসার যোগ্যতা হারিয়ে ফেলছো, বেঞ্চে বসার যোগ্যতা হারিয়ে ফেলছো, শেষ। আপনি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ সরকার শপথ নিয়েছেন। আপনি যেই মুহূর্তে উইশ প্রকাশ করেছেন যে আমরা নির্দিষ্ট সময়ে রিজাইন করে একটা দলে জয়েন করব, আপনি শপথের বাইরে চলে আসছেন। আপনি আর শপথের মধ্যে নাই। সজীব ভুইয়া যে কথাটি বলেছেন, যেই মুহূর্তে বলেছেন উনি একটা নির্দিষ্ট সময়ে একটা দলে জয়েন করবেন, এই উইশ প্রকাশ করার সাথে সাথে উনার যে নিরপেক্ষ সরকারের যে সার্ভ করার যে কথা, এই তিনি উনি শপথের বাইরে চলে আসছেন। আমি মনে করি তার হি ইজ অলরেডি আনসিটেড। উনি তার সিটে বসে দায়িত্ব পালন করার যোগ্যতা হারিয়েছেন এবং তিনি আগামীকাল থেকে অফিস করা উচিত নয়। এবং ডক্টর ইউনূস যদি উনি জেনে থাকেন, তিনি তাকে অ্যাকর্ডিং টু কালেকটিভ রেসপন্সিবিলিটি এর কারণে উনি যৌথ দায়িত্বের কারণে উনি তাকে তার এই সহকর্মীকে তিনি আনসিটেড করে দেবেন, যে বলবেন যে না, ইউ আর আনসিটেড, that's why you could not run the responsibility, you cannot run your office. তো এইটা আমার মনে হয় ইমিডিয়েটলি করা উচিত। বলেছেন মাহফুজের কথাও বলেছেন, মানে মাহফুজও হয়তো চলে আসবে। আমি তো বললাম যে আপনি জিজ্ঞেস করুন যে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি যিনি বিজেপিতে নির্বাচিত হয়েছেন, তিনি তার বন্ধুদের সাথে আলোচনা ক্রমে তিনি বললেন মাত্র যে আমি যে অবস্থাটা জনগণকে সার্ভ করছি এটা নিয়ে আমি সন্তুষ্ট না, আমি কি একটা রাজনৈতিক দলে জয়েন করবো কিনা। তার বন্ধুরা সাথে সাথে বলেছেন তুমি পরবর্তী মুহূর্ত থেকে বেঞ্চে বসার যোগ্যতা হারিয়েছো, মানে তুমি শপথের বাইরে চলে আসছো, তোমার মস্তিষ্কে যে জিনিসটা এসছে এতেই তুমি আনসিটেড, তুমি দায়িত্ব পালন করতে পারো না। তো আমার সজীব ভুইয়াকে আমি বলবো যে সজীব ভুইয়া এবং মাহফুজ তারা যখন থেকে চিন্তা করলেন যে তারা একটা দলে জয়েন করবেন, তখন থেকে তিনি এটা প্রকাশ করেছেন যে এই মুহূর্ত থেকে আনসিটেড এবং তিনি অযোগ্য হয়েছেন যে এই দায়িত্ব পালন করেন। আমার মনে হয় যে বাকিটা সাকিব আলী ভাই তার আরো দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারে। সজীব ভুইয়া মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে আমরা অনেক তর্ক বিতর্ক দেখেছি, সেখান থেকেও তো সরকার কোনো প্রশ্ন করেনি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এবারও সরকার প্রশ্ন করবে বা উনি অযোগ্য প্রমাণ কে করবে, ওনাকে অযোগ্য প্রমাণ কে করবে। এছাড়া আপনি যদি দেখেন যে অ্যাডভোকেট রেজওয়ানা উনি অসহায় বোধ করছেন, উনি পাথর কন্ট্রোল করতে পারছেন না, উনি বলছেন যে উনি পারে নাই। তো উনি যদি না পারে তাহলে কি ওনার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা না? তো এই যে উপদেষ্টাদের ব্যর্থতার কারণে বা উপদেষ্টাদের কথাবার্তার কারণে আমরা কোনো জবাবদিহিতার জায়গায় তাদেরকে দেখতে পাচ্ছি না। কিসের জন্য? সরকার সেরকম শক্ত অবস্থান নেই না। রিজওয়ানা হাসান, আমি জানি না, রিজওয়ানা হাসানের বাবা 1965-এ উনি এমপি হয়েছিলেন, প্রাদেশিক পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। পরবর্তীতে 79-এ উনি মহিবুল হাসান স্বতন্ত্র নির্বাচিত হন এবং স্বতন্ত্র নির্বাচিত হয়ে বিএনপিতে জয়েন করেন
এবং তিনি পরবর্তীতে জিয়াউর রহমানের শ্রম জনশক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী এবং জাস্টিস সাত্তারের সময় প্রতিমন্ত্রী ছিলেন। তো আমি মনে করি যে রিজওয়ানা হাসান তো পলিটিক্সে, এখন তো উনি পলিটিক্স করছেন, যতই বলুন যে আমি রাজনীতি করছি না। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার একটি রাজনৈতিক কর্তৃপক্ষ, রাজনৈতিক কর্তৃত্ব। সরকারে বসে কেউ অরাজনৈতিক কার্যক্রম করার কোনো ব্যবস্থা নাই। একজন রাজনৈতিক নেতা বলেছেন গভর্নমেন্ট চালায় নন গভর্নমেন্টরা। তো এই গভর্নমেন্টে বসে নন গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস করার কোনো ব্যবস্থা নাই। তো নন পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিসের ব্যবস্থা নাই। তিনি এই পাথর রক্ষা করতে পারেন নাই, তিনি ক্ষমতা ছেড়ে দিবেন, 1 নম্বর কথা। 2 নম্বর, সিলেটের যে ডিসি ওই বেডা, যে তিনি বিশাল গর্ব করে বলেন আমি ইসলামী ছাত্র শিবির করতাম, আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলাম। সে এই হুঙ্কার ছাড়তো এতদিন, এখন বলে কিনা সীমিত লোকবল নিয়ে আমি চেষ্টা করছি এগুলো রক্ষা করার। এই পাথর যে লুট হবার যে কমান্ডার, এই লুট বাহিনীর কমান্ডারের নাম হচ্ছে ফয়জুল করিম, ইসলামী আন্দোলনের উপনেতা, নায়েবে আমির। তিনি গিয়ে প্রথম বললেন যে আমাদের দেশে রিসোর্স থাকার পরে আমাদের দেশের সম্পদ এই পাথর উত্তোলন করা হচ্ছে না, আর এখানে বেলাল্লাপনাকে, পর্যটনের নামে বেলাল্লাপনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এই পাথর উত্তোলন করা হচ্ছে না কেন? এরপরে দেখবেন আপনি জামায়াতে ইসলামের একজন নেতার বক্তব্য আছে যে সরকার পাথর উত্তোলনের অনুমতি দিয়েছে। তারপরে দেখবেন তার সাথে বিএনপি যুক্ত হচ্ছে, বিএনপি এদেরকে বহিষ্কারও করেছে। তারপরে এনসিপি যুক্ত হচ্ছে। এই পাথর লুটের ব্যাপারে বিশাল জাতীয় ঐক্য রে ভাই, এত বড় জাতীয় ঐক্য বাংলাদেশে আমি 5ই আগস্টের পরে আর দেখি নাই। তো এই যে বিশাল জাতীয় ঐক্য, আমি তো মনে করি সরকারের কর্তৃত্ব এখানে প্রমাণ করা উচিত ছিল যে আমি জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো আঞ্চলিকতা, কোনো জায়গায়, কোনো বিষয়কে আমি প্রশ্রয় দেই না। এইটা যে তিনি প্রশ্রয় দিয়েছেন রিজওয়ানা হাসান, ওইখানকার ডিসি, এরা দে শুড বি প্রসিকিউটেড ফর দ্যাট। এই পাথর লুটের টাকার ভাগ পেয়েছেন কিনা এটা আগে তদন্ত করে দেখা উচিত। রিজওয়ানা হাসান ভাগ পেয়েছেন কত, আর ডিসি ভাগ পেয়েছে কত, আর রাজনৈতিক দলের নেতাদের পকেটে কত এসছে, এটা দেখা উচিত। আমি অত্যন্ত পরিষ্কার, আমি একটি রাজনৈতিক দলের কর্মী হলেও আমি বলি এখানে দুর্নীতির প্রশ্নে, এখানে লুটের প্রশ্নে, এখানে কোনো খাতির নাই, কোনো প্রশ্রয় নাই।